সকালের মিষ্টি রোদে ঘুম ভেঙে যায় স্নেহার। চোখ মুখ কুঁচকে ফেলে সে। হাতের কাছে ফোনটা নিয়ে দেখে সকাল 8টা বাজে। স্নেহা আস্তে করে উঠে চুলটা ভালো করে খোপা করে ক্লেসা দিয়ে আটকে নেয়। এরপর বিছানা থেকে নেমে সব গুছিয়ে আলমারি থেকে ড্রেস নেয় কলেজে যাওয়ার জন্য। আজকে স্নেহার মনটা কিছুটা ভালো। গতকাল রাতেও তার মন খুব খারাপ ছিল, কিন্তু আরাপ তার মন একদম ভালো করে দিয়েছিল। গতকাল রাতে স্নেহা নিজের রুমে কিছু জিনিস খুঁজে পাচ্ছে না। পরে তার মনে পড়ল সে প্রায় আকাশের রুমে কিছু না কিছু ফেলে রেখে আসতো, আর আকাশ সেগুলো গুছিয়ে দিয়ে যেত। হয়তো শেষ যেদিন সে আকাশের রুমে গিয়েছিল তখন সেগুলো রেখে এসেছে, কিন্তু আকাশ তাকে গুছিয়ে দিয়ে যায়নি। স্নেহা ভাবে আর তো দিয়েও যাবে না গুছিয়ে, তাই বাধ্য হয়ে স্নেহাকে যেতে হবে এখন আকাশের রুমে তার জিনিসগুলো নিয়ে আসতে। আর না আনলেও হবে না, স্নেহার জরুরি জিনিস ওগুলো। কিন্তু স্নেহা ভাবছে সে কি করে যাবে আকাশের রুমে। আকাশ যদি রুমে থাকে তাহলে আবার তাকে কথা শোনাবে, আর বাড়ির লোকের কাউকেও সে বলতে পারবে না। কেউ তো তার সাথে কথাই বলে না, তাই অগত্যা স্নেহাকে যেতে হচ্ছে আকাশের রুমে। স্নেহা এক পা করে এগোচ্ছে আর ভয়ও পাচ্ছে। সে ভেবে নিয়েছে আকাশ যদি তাকে কিছু বলে তাহলে সে একদম দৌড়ে চলে আসবে। আকাশের রুমের সামনে এসে দেখে দরজা খোলা, তবুও সে নক করে। আগেও নক করেই ঢুকতো কারো করে, সে নক না করে যায় না। কয়েকবার নক করার পরেও কোনো সাড়া শব্দ সে পেল না, তাই আস্তে করে রুমের ভিতর ঢুকে গেল সে। রুমে গিয়ে দেখে কেউ নেই, তাই স্নেহা তার জিনিসগুলো খুঁজতে লাগলো আর পেয়েও গেল। স্নেহা যখন রুম থেকে আসতে নিবে তখনই মিতু ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে দেখে স্নেহা দরজার সামনে দাঁড়ানো। স্নেহাকে দেখেই মিতুর রাগ উঠে যায়। সে স্নেহাকে একদমই সহ্য করতে পারে না। স্নেহাকে রুমে দেখে মিতু ওর দিকে এগিয়ে গিয়ে বলে, কী ব্যাপার স্নেহা, তুমি এত রাতে এই রুমে কেন, কোনো দরকার? স্নেহার মনেই ছিল না যে মিতু আছে এই রুমে, তাই স্নেহা একটু ঘাবড়ে গেল। তাও সে হেসে বলল, হ্যাঁ, এই যে কিছু জিনিস আমার যা এই রুমে ছিল সেগুলো নিতে এসেছিলাম। আমি অনেকবার দরজা নক দিয়েছিলাম, কিন্তু তুমি দরজা খোলোনি, তাই আমি রুমে ঢুকে গেছি, এখন চলে যাচ্ছি। মিতু স্নেহার হাতের দিকে তাকিয়ে দেখে কিছু জিনিসপত্র। মিতু এবার স্নেহার দিকে তাকিয়ে বলে, শুধু এই জিনিসগুলো নিতে এসেছিলে নাকি কাউকে দেখতেও এসেছিলে? মিতুর এমন একটা কথায় স্নেহা অনেক চমকে যায়, তবুও সে নর্মালভাবেই উত্তর দেয়, মানে? মিতু এবার বাঁকা হেসে বলল, মানে তুমি বুঝতে পারলে না নাকি বুঝিয়ে বুঝতে চাইছো না? আচ্ছা আমি বলছি, তুমি আকাশকে দেখতে এসেছিলে নাকি? যে আকাশ আমি কেমন আছি সেটা দেখো। যদি সেটা দেখতে আসো তাহলে আমি আকাশকে তোমার থেকে অনেক ভালো রাখবো, তোমার মতো ওকে ঠকাবো না। আমি তো ভেবেই পাই না স্নেহা যে তুমি কিভাবে পারলে আকাশকে ঠকাতে। যে তোমাকে এত ভালোবাসলো তাকে এভাবে ঠকালে। সি স্নেহা। মিতুর কথাগুলো শুনে স্নেহার চোখের কোণে পানি জমে গেছে, এখনই হয়তো পড়বে পানিগুলো। স্নেহার একটু সেখানে দাঁড়ায় না, ছুটে চলে আসে একদম ছাদে। হাতে জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, কেন আল্লাহ, কেন কেন আমাকে এত কষ্ট দাও? আমি কি এমন পাপ করেছি যার শাস্তি সে জন্মের পর থেকে আমাকে দিচ্ছ? জন্মের পর আমাকে মাকে নিয়ে গেলে, মায়ের মৃত্যুর জন্য বাবা আমাকে দায়ী মনে করে আমাকে একবার দেখলও না, আমাকে পেলে চলে গেল। তারপর যাদের কাছে সেই ছোট্ট থেকে মানুষ হলাম তারাও আজ আমাকে ভুল বুঝছে। আমি জানি বাবাই মাকে কত কিছু সহ্য করতে হচ্ছে আমার জন্য। আর যে মানুষটাকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম, যাকে জীবনের সব ভাবলাম, এত ভালোবাসলাম, আজ সেও আমাকে ভুল বুঝে দূরে চলে গেল, অন্য কাউকে বিয়ে করে নিল। ও আল্লাহ, কেন এমন করলাম? আমি কি পারবো না নিজেকে নির্দোষ প্রমাণ করতে? কবে পারবো আমি? আমি যার পারছি না নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য একজনের সাথে দেখতে। স্নেহা এভাবে কাঁদতে লাগলো। হঠাৎ কাঁদো কারো হাতের স্পর্শ পেয়ে সে পিছনে ফিরে দেখে আরাবকে। আরাবকে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরাবকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, ভাইয়া, আমার সাথে কেন এমন হয় বলো তো? আমি কি পাপ করেছি যার শাস্তি পাচ্ছি আর এগুলো নিতে পারছি না? আমার খুব কষ্ট হয়। কাঁদতে কাঁদতে স্নেহা কথাগুলো বলছে। আরাব স্নেহাকে বুকে আগলে নিল পরম যত্নে। শান্ত হ স্নেহা পাখি, এভাবে কাঁদতে হয় না। তুই কেন কোনো পাপ করিসনি? এটা আল্লাহর একটা পরীক্ষা। ধৈর্য রাখ, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দিব, তোকে আর কাঁদতে দিব না। প্লিজ কাঁদিস না। কিন্তু তবুও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরাব স্নেহার বুক থেকে মাথা তুলে ওর দুগালে হাত রেখে বলে, আজকের পর আর কাঁদবি না তুই। নিজেকে শক্ত রাখবি, বুঝলি? যে যাই বলবে শুনে চলে আসবি না, অবশ্যই প্রতিবাদ করবি। একদম মুখের উপর জবাব দিয়ে আসবি। কেউ তোকে অপমান করলে তাকে তার যোগ্য জবাবটা দিবি। আরাফের কথা শুনে স্নেহা মাথা নাড়ালো, যার উত্তর ঠিক আছে। আরাফ এবার হেসে স্নেহাকে বলল, কাল থেকে তুই কলেজে যাবি নিতুর সাথে, আর সবার সাথে নিচে খেতে বসবি। আরাফের কথা শুনে স্নেহা চমকে যায়। সবার সাথে নিচে কিভাবে যাবে সে? সবাই তো তার উপর রেগে আছে, তাহলে সে কি করে যাবে?
স্নেহার চিন্তা দেখে আরাপ মুচকি হেসে বলে, এত চিন্তা করার কিছু নেই, সবাই তোর ওপর রেগে নেই, একটু কষ্ট পেয়েছে আর কিছু না। সবাই বলেছে তোকে কাল থেকে নিচে আসতে আর কলেজে যেতে, কয়েকদিন পরেই তো এক্সাম তোর। পড়াশোনা কি কিছু করেছিস নাকি ঘুমিয়ে কাটিয়েছিস? আরাফের কথা শুনে স্নেহা অনেকটা খুশি হয়ে যায় আর বলে, সত্যি কেউ রেগে নেই তো? সবাই আমাকে ভুল বুঝেনি? কেউ রেগে নেই। আচ্ছা তাহলে কাল থেকে আমি কলেজে যাব, তাহলে আমার মন ভালো থাকবে। আরাফ স্নেহার কথা শুনেই হেসে দেয়, তারপর ওর কপালের চুলগুলো সরিয়ে একটা চুমু দিল। আরাফের এমন কাজে অনেকটা শকড হয়ে যায় স্নেহা, সাথে লজ্জাও পায়। আরাফ স্নেহার ব্যাপারটা বুঝতে পেরে ওর থেকে সরে দাঁড়িয়ে বলে, যা এখন ঘুমাতে যা, সকালে জলদি উঠতে হবে। আরাফের ধমক খেয়ে স্নেহা একদম বউদৌড়। স্নেহার এমন কাণ্ড দেখে আরাফ হেসে বলে, পাগলি একটা। স্নেহা নিজের রুমে এসে ধপাস করে শুয়ে পড়ে আর লজ্জায় বালিশ জড়িয়ে ধরেই ঘুমিয়ে যায়। বর্তমানে আয়নায় চুল আশ্রাচ্ছে আর কালকের কথাগুলো ভাবছিল আর ব্লাশিং হচ্ছিল। সে জানে না আরাফের সামনে গেলে তার মনে কি অনুভূত হয়, তবে সে এটা জানে আরাফ অনেক ভালো একটা মানুষ, কোনো দিন কাউকে কষ্ট দেয় না। স্নেহা রেডি হতে হতে নিতু ওর রুমে এসে ওকে জড়িয়ে ধরল। আপু কি করছিস? স্নেহা বোনকে কাছে পেয়ে অনেক খুশি হলো। এই তো রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্য। তুই রেডি? হ্যাঁ আমি একদম রেডি। চল নিচে চল নাস্তা করতে, সবাই বসে আছে তোর জন্য। আচ্ছা চল। তারপর নিতু আর স্নেহা মিলে নিচে এলো। স্নেহাকে নিচে আসতে দেখে ও সেজো কাকি উঠে ওর কাছে গেল। সেজো কাকিকে নিজের দিকে আসতে দেখে স্নেহা ভাবছে কাকি কি ওকে কিছু বলবে, কিন্তু না, এমন কিছুই হলো না। ওর কাকি ওর কাছে গিয়ে চোখের কাজল থেকে একটু নিয়ে কপালের পাশে লাগিয়ে বলে, মাশাল্লাহ, আমার মেয়েটার উপর কারো নজর না লাগুক, আজকে তো বেশ মিষ্টি লাগছে আমার মেয়েটাকে। স্নেহা কাকির এই কাজে খুবই খুশি হয়, তাকে জড়িয়ে ধরে। স্নেহা অনেক খুশি যে তার কাকি তার উপর আর রেগে নেই। স্নেহা আস্তে আস্তে সবার কাছে গেল, সবাই তাকে আদর করে কাছে টেনে নেয়। আজকে নাস্তায় স্নেহার পছন্দের খাবার, পরোটা আর মুরগির মাংস। স্নেহার মেজো বাবা ওকে পরোটা ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিচ্ছে। খাবার খাওয়ার মাঝে বড় কাকা সবাইকে উদ্দেশ্য করে বলেন, আজকে সবাই বিকেলে ড্রয়িং রুমে থেকো, বাড়ির সবাই যেন থাকে, ছেলে মেয়েরা থেকে শুরু করে বড়রা সবাই। আমার আর ইমরানের কিছু কথা আছে, নাজমাও আসবে আজকে। বড় বাবার কথা শুনে সবাই বলল আচ্ছা। খাওয়া শেষে নিতু আর স্নেহাকে কলেজে দিয়ে আসতে গেল জুনায়েদ। জুনায়েদ আবার একটা প্রাইভেট কোম্পানিতে জব পেয়েছে। ঋতু আপু আর জুনায়েদ ভাইয়ের 1 বছরের ছোট। নিজের শরীরে তরল কিছু পড়ছে টের পেয়ে চট করে ঘুম থেকে উঠে গেল আকাশ। চারিপাশে ভালো করে তাকিয়ে দেখে আরাপ ওর গায়ে পানি ঢেলে দিয়েছে। আকাশ চোখ মুখ কুঁচকে বলল, ভাইয়া এটা কিন্তু একদমই ঠিক না, কত সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি। দূর, সকাল 10টা বাজে, ভার্সিটিতে কি আর যাবি না বলে ঠিক করেছিস? তোর লাস্ট ইয়ারের এক্সাম না আছে? তাহলে তুই এক্সাম হলে যাবি কখন? যা এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার টেবিলে অপেক্ষা করতেছি তোর জন্য। আকাশ এতক্ষণ নেশার গোড় কাটিয়ে ভালো করে তাকিয়ে দেখে সে আরাফের রুমে, কিন্তু সে এখানে কিভাবে এলো? সে তো ক্লাবে ছিল। এত ভাবার কিছু নেই, কাল রাতে মাতাল অবস্থায় তোকে নুয়াজ বাসায় দিয়ে গেছে, আমি রাতে তোকে এই রুমে রেখেছি, এখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হ। আচ্ছা। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল। মিতু আজকে এখনও সকালে নিচে নামেনি। জবাই এসেছিল ওকে ডাকতে, শরীর খারাপের বাহানা দিয়ে যায়নি, কারণ আকাশ বাসায় নেই, কেউ জিজ্ঞেস করলে কি বলবে সে ভয়েই যায়নি। আকাশ রুমে এসে দেখে মিতু বারান্দায় দাঁড়িয়ে আছে, সামনে টেবিলে তার নাস্তা দেওয়া, কিন্তু সে খায়নি। আকাশ এসব গায়ে না লাগিয়ে কাবার থেকে জামা নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। হঠাৎই রুমে কারো প্রবেশ করা বুঝতে পেরে মিতু রুমে এসে দেখে বিছানায় আকাশের মানিব্যাগ আর ফোন। মিতু বুঝতে পারে আকাশই রুমে এসেছে আর এখনই ফ্রেশ হতে গেছে। মিতু সোফায় বসে পড়ল, আকাশ বের হলে তার সাথে কথা বলবে। আকাশ শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতেছে আর মিতু তার দিকে চেয়ে আছে। এক আলাদা মুগ্ধতা কাজ করছে আকাশের চেহারায়। মিতু আস্তে করে বলে উঠল, কাল রাতে কোথায় ছিলেন আপনি? আকাশ মিতুর কথা শুনে চুল মোছা অফ করে ওর দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, নিজেকে আমার স্ত্রী বাবা বন্ধ করো। আমি তোমাকে নিজের স্ত্রী মনে করি না, তাই আমি কি করলাম, কখন আসলাম না কেন, এসব কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। নিজের সীমার ভিতরে থাকো, সেটা ভালো হবে তোমার জন্য। আমাদের সম্পর্কের মেয়াদ মাত্র 6 মাস, এরপর তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। সো আমার ব্যাপারে নাক গলিও না। মিতু আকাশের কথার পিঠে কোনো কথা বলল না, নিঃশব্দে রুম থেকে আসতে করে চলে গেল। আকাশ সেদিকে খেয়াল না করে রেডি হতে লাগলো। খাবার টেবিলে বসে আকাশের জন্য অপেক্ষা করছে আরাফ। আকাশ সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আরাফের পাশে বসলো। খেতে খেতে দুই ভাই অনেক গল্প করতে লাগলো। কথার মাঝে আরাফ বলে উঠল, স্নেহার সাথে এমন কেন করলি আকাশ?
কলেজে এসে আজকে স্নেহার মন খুব ভালো হয়ে গেল। কলেজে ওর জান পরাণের পরাণ ওর একমাত্র বান্ধবী মেহেকের সাথে খুব ভালো সময় কাটালো। ওদের এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। সামনের মাসের 5 তারিখ থেকে ওদের এক্সাম। মেহেক স্নেহার সাথে ঘটা করে সব জেনেছে। ওর তো ইচ্ছে করছিল মিতুকে একদম চিবিয়ে খেয়ে ফেলতে, কারণ মেহেক জানে মিতু যা বলেছে সব মিথ্যে। স্নেহার মিতু বসে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে আর কফি খাচ্ছে। চেম্বারে নিজের চেয়ারের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে আরাপ। সকালে সে আকাশের থেকে কারণ জানতে চাইলে আকাশ সেরকম এক কথায় জানিয়ে দেয় সে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। আরাপ ভেবেছিল আকাশ কিছু হলো একটু বলবে, কিন্তু সে কিছুই বলেনি। আরাপ তার হাতে ফোন নিয়ে একটা নাম্বারে ডায়াল করলো। 2বার রিং হওয়ার পর কল রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি খবর তোর? কবে আসলে দেশে? আসলি জানালিও না। আসছি মাত্র 4 দিন হলো। তোকে কল দিছি শালা, তুই তো ধরিস না। কোন মহাভারতে বিজি থাকস? ও সরি দোস্ত, আসলে কি বলবো বলতো, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে মাথা পুরেই হ্যাং মেরে গেছে, তাই আর কি এই সেই কাজে বিজি থাকি। আচ্ছা তুই বল তো কি অবস্থা? হ্যাঁ ভালোই। আচ্ছা শুন, আমার একটা কাজ করে দিতে পারবি? হ্যাঁ অবশ্যই, বল দোস্ত কি কাজ? তোকে আমি কিছু ভিডিও আর ছবি সেন্ড করছি। তুই আমাকে ভিডিওটা আর ছবিটার আসল ফুটেজ বের করে দিতে পারবি? ছবিগুলো ফেক, আমার ছবির মেয়ের মুখে যে মুখটা এখন আছে ওই মুখের জায়গায় আসল মুখটা দরকার, আর ভিডিওটারও। আচ্ছা দোস্ত, তুই আমাকে সেন্ড কর, তবে আমার 3 দিন সময় লাগবে। একটা জরুরি কাজ আছে, সেটা শেষ করে তোর কাজটা করে দিব, ওকে? নো প্রবলেম, ওকে। আরা ফোন কেটে দিয়ে একটা বাঁকা হাসি দিল। এতক্ষণ সে ওর কাছের বন্ধু আবিরের সাথেই কথা বলছিল। পেশায় সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কম্পিউটারের সব কাজ জানে, তাই তার উপরে আরাপ এখন ভরসা করতে পারে। স্নেহা পাখি খুব তাড়াতাড়ি তোমার সাথে করার অন্যায়ের শাস্তি পাবে। তোমার অন্যায়কারীরা যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তাদের সবাইকে আমি শাস্তি দিব। তারপর আমার মনের কথা তোমাকে জানাবো, আমার 12 বছরের আড়ালের ভালোবাসাটা। আরও একবার সুযোগ পেয়েছি তোমাকে জানাবার, এবার আমি তোমাকে হারাতে দিব না। স্নেহা পাখি, খুব ভালোবাসি তোমায়, আড়ালে ভালোবাসি। বিকেলে ড্রয়িং রুমে সবাই উপস্থিত, শুধু আকাশ বাদে। আকাশকে কেউ এখানে আশাও করে না, তাই আকাশের অপেক্ষা ছাড়াই কথাবার্তা শুরু হয়ে গেছে। বড় কাকা বলছে, তোমাদের সবাইকে এখানে এনেছি এর বিশেষ কিছু কারণ আছে। তোমাদের আমরা আমাদের 3 ভাইয়ের কিছু সিদ্ধান্ত জানাতে চাই, আর এই সিদ্ধান্তগুলো আমাদের সন্তানদের নিয়ে, তাই সবাইকেই আমি এখানে ডেকেছি। আমি আর বড় ভাইজান আর মোতালেব কি সিদ্ধান্ত নিয়েছি তা এখন জানাবো। ইমরান, আগে তুই বল। আচ্ছা ভাইজান, আসলে আমি ঠিক করেছি জুনায়েদ আর নিতুর বিয়ে দিব। যেহেতু নিতু আর জুনায়েদ দুজনই প্রাপ্তবয়স্ক হয়েছে আর ওরা দুজন দুজনকে পছন্দ করে, সেখানে আমি আর ভাইজান কোনো অমত করছি না। এখন বড় ভাবি আর জুনাইদের মা তোমাদের কি কোনো অমত আছে? আমার কোনো অমত নেই ভাই। জুনাইদকে নিজের মেয়ে জামাই পেয়ে আমি খুশি হব। তাছাড়া মেয়েটাকেও আর ঘরের বাহিরে যেতে হবে না। মেজো কাকি বলছে আমারও নেই। জবার বাবা কোনো অমত। নিতুকে আমারও বাড়ি পছন্দ। তুমি ওদের বিয়ের 3 তারিখ দেখে ফেলো। আচ্ছা এবার নাজমা, তোকে আমরা কিছু বলার আছে। নাজমা হাসান বাড়ির ছোট মেয়ের। তার স্বামী একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। তার ছেলে রাতুল এবার বিসিএস ক্যাডার হয়েছে, এখন একটা ভালো জব করে। হ্যাঁ ভাইজান বলো। আমি চাই ঋতুকে তোর রাতুলের বউ করতে। তুই কি রাজি আছিস এ সম্বন্ধে? জাফরের কথা শুনে ঋতু রাতুল দুজনেই চমকে যায়। তারা একজন আরেকজনকে পছন্দ করে ঠিক, কিন্তু কোনোদিন কাউকে বলেনি। যদি বাড়ির সবাই রেগে যায় এই ভয়ে। আমার কোনো আপত্তি নেই। নাজমা বলছে, ঋতুমাকে নিজের ছেলের বউ করতে। তুমি যেদিন চাও সেদিনই ওদের বিয়ে দিয়ে দাও। কি বলো রাতুলের বাবা? হ্যাঁ ভাইজান, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে তো আলহামদুলিল্লাহ, 2টা বিয়ে একসাথেই হবে তাহলে। হ্যাঁ তাই ভালো হবে। আর একটা জরুরি কথা বলার আছে। সামনের সোমবার ইকবাল দেশে ফিরছে। ইকবাল নামটা শুনে সবাই চমকে যায়, বিশেষ করে স্নেহা। প্রায় 18টা বছর পর সে তার নিজের জন্মদাত্রী বাবাকে সামনাসামনি দেখবে ভেবেই একটা আলাদা আনন্দ শুরু হয়ে গেল স্নেহার মনে, কিন্তু তার সবার সামনে প্রকাশ করলো না। তাহলে এতগুলো বছর পর ছোট ভাইজানের মন করলো জানি না, তবে কাল রাতে আমাকে ফোন করে জানালো সে দেশে আসবে। কেন বা কী কারণে তা বলেনি। ইকবাল বাড়িতে আসলে সবার আগে স্নেহাকে দেখে রাগ না করলেই হয়। ওর যা রাগ, একদম বাবার মতো। হ্যাঁ তাই ভাবছি, আমি স্নেহাকে সামনে দেখলে ও তো রেগেই যাবে। তাহলে এখানে আসছে কেন? এতগুলো বছরে একবারও ফোন করে জানতে চাইনি ওর মেয়ে কেমন আছে। ওর আশা তো পরের কথা। জাফর সাহেব এ বিষয়ে আর কিছু বললেন না। সবাই আরও টুকটাক কথা বলে যে যার মতো করে চলে গেল। জাফর সাহেব যাওয়ার আগে স্নেহাকে বলে গেল রাতে যেন স্নেহা তার রুমে একটু আসে।
তার ওর সাথে কিছু কথা আছে। রাতের বেলা স্নেহা খাবার খেয়ে ওর বাবার জন্য গরম দুধ নিয়ে গেল রুমে। স্নেহার বাবাই চেয়ারে বসে কাগজ দেখছেন। স্নেহা আস্তে করে দরজার সামনে এসে ডাক দিল, আসবো বাবাই। স্নেহার গলার আওয়াজ পেয়ে তিনি কাগজ রেখে হেসে বললেন, আয় মা, ভিতরে আয়। স্নেহা আস্তে করে ভিতরে ঢুকে বাবাইকে দুধটা দিল। জাফর সাহেব দুধটা খেয়ে স্নেহাকে বলল, আয় এখানে বস। স্নেহা মেঝেতে বসে বাবাইয়ের হাঁটুতে মাথা রাখলো। বাবাই ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তোকে আজ কিছু কথা বলবো, তুই মন দিয়ে শোন। আচ্ছা বাবাই। আমরা 4 ভাই, একজন আরেকজনের প্রাণ। আমরা সবসময় চেষ্টা করেছি নিজেদের ভিতর দ্বন্দ্ব না করার, এবং তাতে আমরা সফল। আজও আমরা একসাথে। আমার বিয়ের পর তোর মা কনসিভ করতে পারছিলেন না, এতে আমার কোনো সমস্যাই ছিল না। আমার বিয়ের 6 মাসের মাথায় মেজর ঘর আলো করে আসে জুনায়েদ, তারপর নাজমার ঘরে আসে রাতুল, এরপর আমার ঘরে আসে ঋতু নিতু, এরপর সেজর ঘরে আসে আরাপ আর আকাশ, আর তোর বাবার ঘরে আসিস তুই। কিন্তু তোর মার প্রেগনেন্সিতে অনেক সমস্যা ছিল। ইমরান বলেছিল ওকে এখন বেবি না নিতে, কিন্তু ওর প্রথম সন্তান হয় ও তোকে ফেলেনি। ডেলিভারির দিন যখন তোর মা মারা গেল তখন ইমরান পাগল হয়ে গেছে, তাই তোকে সেদিন আমার হাতে তুলে দিয়ে চলে যায়। তুই কি জানিস সেদিন ও চাইলে তোকে ফেলে দিতে পারত, কিন্তু না, ও সেদিন আমাকে বলেছিল, ভাইজান আপনি একে নিয়ে নেন, আমি এর মুখ দেখতে চাই না। সেদিনই তোর বাবা সিট নিতে চলে যায়। তুই আর নিতু ছিলি একই বয়সের, তো 2 মাস আগেও জন্ম হয়েছে। তোদের পালতে আমাদের কোনো সমস্যা হয়নি। তোর যখন 2 বছর তখন একদিন তোর বাবা সবার আড়ালে দেশে এসেছিল আমার সাথে দেখা করতে। সেদিন সে আড়াল থেকে তোকে দেখেছিল আর কতই না খুশি হয়েছিল। তুই দেখতে একদম তোর মায়ের মতো হয়েছিস, ইমরান বলতো। ইমরান সবসময় তোর খোঁজ খবর নিত, তোর যখন জন্য সিডনিতে বসে টাকা দিত তোর যেন অসুবিধা না হয়। আমি নিতে না চাইলেও বলতো, ভাইজান আমি হয়তো কখনো সাহস করে নিজের মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। কী মুখে দাঁড়াবো ওর মায়ের মৃত্যুর জন্য আমি ওকে দায়ী করে রেখে চলে গিয়েছিলাম। তাহলে তো ওর চোখে আমার জন্য ঘৃণা থাকবে, যা আমি চাই না। তাই আমি আমার মেয়েকে ওর আড়ালেই ভালোবাসি। আপনি প্লিজ না করবেন না। ওর 18 বছর পূর্ণ হলে ওকে সেগুলো আপনি নিজ হাতে বুঝিয়ে দিবেন। তোর বাবার কথা সেদিন আমি ফেলতে পারিনি, সে সবসময় তোর জন্য অনেক টাকা দিত। সেগুলো সব আমি তোর নামের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে রেখেছি। তোর বিয়ের জন্য অনেকগুলো গহনা আর তোর মায়ের গহনাও সে রেখেছে একটা ব্যাংকের লকারে। তোর 18 বছর আর কিছুদিন পরেই হবে, সেই দিনে তুই সেগুলো হাতে পেয়ে যাবি। তোর বাবার এখন হঠাৎ করে দেশে এই জন্যই আসছে, তোর বাবার হার্টের রোগ ধরা পড়েছে, তাই সে একবার তোকে নিজের চোখে দেখতে চায় সামনাসামনি। তুই তোর বাবাকে ভুল বুঝিস না মা, সে এলে তাকে তুই পরম যত্নে বাবা বলে মেনে নিস। কিন্তু আমি বলছি ইমরান বাবা হিসাবে তোকে সামনাসামনি আগলে না রাখলেও আড়ালে ভালোবাসে। স্নেহা বাবাইয়ের কথাগুলো শুনে চোখ থেকে পানি পড়ছে। তার বাবাই তাকে এত ভালোবাসে, তবে তাও কাছে আসতো না। না, বাবাই এলে সে বাবাকে একদম আগলে ধরবে, যেন আর তাকে রেখে না যেতে পারে। স্নেহা আস্তে করে উঠে চোখ মুছতে মুছতে রুম থেকে চলে যায়। স্নেহা যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন জাফর সাহেব। ভোর 5টা আজানের ধ্বনি শোনা যাচ্ছে চারপাশে, সাথে কাকার পাখির ডাকের আওয়াজ। বিছানা থেকে আস্তে করে উঠে বসলো মিতু। গতকাল রাতে তার সাথে খুব বাজে কাজ করেছে আকাশ। মাতাল অবস্থায় গতকাল রাতে 3টায় আকাশ বাড়ি ফিরেছে একা একা। এত রাত পর্যন্ত মিতু জেগেছিল আকাশের জন্য। আকাশ বাসায় আসলে মিতু দেখে সে নেশায় আছে, ঠিকমতো চলতেও পারছে না। মিতুকে আকাশকে ধরে রুমে নিয়ে আসে, তারপর তাকে বেডে শুইয়ে দিয়ে উঠতে গেলে আকাশ তাকে টেনে বুকে নিয়ে আসে। আকাশ নেশার করে ভাবছে এটা স্নেহা, তা স্নেহাকে ভেবে মিতুকে জড়িয়ে ধরে। আকাশ যদি নেশার করে কিছু করে বসে তবে তো সকালে তার কিছু মনে থাকবে না। মিতু চায় আকাশের ভালোবাসা, তবে সেটা আকাশের সজ্ঞানে। তাই মিতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে আকাশ ওকে আরও কাছে টেনে নেয়। বিড়বিড় করে বলতে থাকে, কেন কষ্ট দাও আমাকে এত স্নেহা? আমি যে তোমায় খুব ভালোবাসি, এত ভালোবাসার পরেও তুমি আমায় ঠকালে কেন স্নেহা? মিতু বুঝতে পারছে আকাশ নেশার করে তাকে স্নেহা ভাবছে। মিতু আবারও নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে আকাশ এবারও ঠোঁট জোড়া মিতুর ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। মিতু অনেকবার ছোটাছুটি করলো, এখন চুপ হয়ে যায়। না চাইতেও একটা অনাকাঙ্ক্ষিত মিলন হয়ে গেল তাদের, যেখানে ভালোবাসা নেই, সব শুধু নেশার্থক গোরের মোহ। মিতু জানে না এই মিলনের পর তার জীবনে কী ঝড় আসতে চলেছে। বিছানা থেকে উঠে পাশে থাকা জামাটা পরে নিল সে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, নখের আসর কামড়ের দাগে ভরে আছে। আকাশ এক পাশবিক পশুর মতো তাকে খুবলে খেয়েছে, চোখ থেকে পানি পড়ছে। সে এরকম মিলন চায়নি, সে তো চেয়েছিল আকাশ তাকে ভালোবেসে কাছে টেনে নিক, কিন্তু এটা সে চায়নি। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে আকাশ এখনও ঘুমিয়ে আছে। মিতু নামাজ পড়ে নিচে চলে যায় নাস্তা বানাতে। বাড়ির বউ হয়ে এসেছে 4 দিন, কিন্তু এখনও অবধি সে কিচেনে যায়নি।
তাই আজ সে গেল রান্না করে। সকাল 9টায় আকাশের ঘুম ভেঙে যায়। আস্তে করে মাথাটা চেপে ধরে ওঠে। সে মনে করার চেষ্টা করছে কাল রাতে কি করেছে। আশেপাশে তাকিয়ে দেখে মিতু নেই। এখন নিজের দিকে তাকিয়ে দেখে তার গায়ে কোনো কাপড় নেই। এটা কি করে হলো? তবে কি সে মিতুর সাথে কিছু? না, এরকম হতে পারে না। সে নেশা করলেও এতটা খারাপ হয়ে যায়নি। আকাশ জলদি করে চাদর পেঁচিয়ে গোসল করতে গেল। আর মিতুর সাথে কথা বলতে হবে, তার মুখ থেকে শুনতে হবে কি হয়েছে। স্নেহা বসে বসে পড়ছে। আজকে কলেজে যায়নি কারণ আজ উঠতে লেট হয়ে গেছে, তাই সে যেতে পারেনি। তাই ঘরে বসে অঙ্ক করছে, কিন্তু অঙ্কটা মেলাতে পারছে না। দূর সাই, এই পড়ালেখার অঙ্কটা তো মিলছেই না। দূর, গটে বুদ্ধি থাকলে তো তবে না অঙ্ক মিলাতে পারবি গাদি। পিছন থেকে এমন একটা কথা শুনে চমকে ওঠে স্নেহা। পিছনে তাকিয়ে দেখে আরাফ দুহাত পকেটে দিয়ে দাঁত বের করে হাসছে। স্নেহা এতে রেগে গিয়ে কোমরে দুহাত রেখে বলল, এই তুমি হাসছো কেন? দেখছো না আমি অঙ্কটা পারছি না, আর তুমি হেসে যাচ্ছ? কোথায় আমাকে একটু হেল্প করবা তা না হেসে যাচ্ছে। হুম হুম এখন আমাকে আপনার অঙ্কেতে হেল্প করা লাগবে তাই না? পারলে এসে হেল্প করো, নয়তো যাও এখান থেকে। ওকে ওকে, আয় খাতা নিয়ে এদিকে আয়। তারপর স্নেহা আরাফের কাছে খাতা নিয়ে বসে। আরাফ খুব সুন্দর করে স্নেহাকে অঙ্কটা বুঝিয়ে দিল। বাহ, কত সহজ! ধন্যবাদ আরাফ ভাইয়া। এখন নিচে আসেন মহারানী, নাস্তা করতে হবে। হ্যাঁ আসছি, তুমি যাও। এরপর স্নেহা নিচে এসে নাস্তা করতে বসলো। আজকেও টেবিলে মিতু আর আকাশ নেই, তাই তাদের খাবার উপরেই পাঠিয়ে দেওয়া হয়েছে। মিতু আকাশের সামনে ভয়ে সংকোচে যেতে পারছে না, যদি আকাশ আবার রেগে যায়। কিন্তু কাল রাতে তার তো কোনো ভুল ছিল না। সেই নেশার ঘরে সব করেছে। দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, ভিতরে যেতে সাহস পাচ্ছে না। এদিকে আকাশ সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। সে এতটুকু কনফার্ম হয়ে গেছে, কাল রাতে সে নেশার ঘরে অনেক বড় অন্যায় করে ফেলেছে মিতুর সাথে, যেটা সে চাইলেও না করতে পারবে না। কিন্তু কাল রাতে সে এতটাও নেশা করেনি, তাহলে কিভাবে এটা হলো? সে জাস্ট 2 গ্লাস নিয়েছিল, তাহলে এটা কি করে হলো? আকাশের মাথায় কিছুই আসছে না। সে কি করবে? সে মিতুকে ভালোবাসে না। এখন যদি মিতু, না না, সে আর ভাবতে পারছে না কি করবে সে এখন। উফ আল্লাহ, কি যে করব এখন আমি? কেন যে সেদিন রাগের বশে এমনটা করলাম? সেদিন আমার দেশ ছেড়ে চলে যাওয়াই উচিত ছিল। মিতু আস্তে করে রুমে প্রবেশ করলো। দেখলো আকাশ সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। হয়তো তার অনুশোচনা হচ্ছে কেন সে মিতুকে ছিল। হায়রে জীবন, স্ত্রীর কাছে আসতে স্বামীর অনুশোচনা হচ্ছে। মিতু আস্তে করে আকাশের সামনে গেল। আকাশ বুঝতে পারলো কেউ এসেছে, মাথা তুলে দেখে মিতু। মিতুকে দেখে তার রাগ হচ্ছে। কিভাবে সে ভুলটা করলো? আকাশ কিছু না বলে উঠে যেতে নিলে কি মনে করে ফেরত এসে বলে, কাল রাতের জন্য দুঃখিত। আমি জানি না কিভাবে এটা হলো। কাল এতটা নেশা আমার কিভাবে হলো জানি না। এটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। আমি তোমাকে যখন ছেড়ে দিব তখন তোমার দ্বিতীয় বিয়ের আগ পর্যন্ত আমি তোমার খরচ বহন করব। আমি একটা ভালো ছেলেও খুঁজে দিব। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, ফিল খেয়ে নিও। আপনি না বললেও আমি তা খেয়েছি। আমি জানি তো আপনি আমাকে ইচ্ছে করে কাছে নেননি। আর কি বললেন? আমাকে ছেড়ে দিয়ে আমার খরচ বহন করবেন? শুনেন মিস্টার আকাশ, আমার বাবা ভাইয়ের টাকার অভাব নেই। আমি সেখানে বসেই খেতে পারবো, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। দেখি কিভাবে আপনি আমাকে ছাড়েন। আপনাকে নিজের করে পেতে অনেক কিছু করতে হয়েছে আমার, আর আমি আপনাকে পেয়ে ছেড়ে দিব এত বড় পাগল আমি না। আকাশ মিতুর কথা শুনে অবাক অবাক কণ্ঠে বলল, আমাকে পেতে অনেক কিছু করেছে? মানে কি করেছে তুমি? মিতু বুঝতে পারলো ও কি বলতে কি বলে ফেলেছে, তাই কথা ঘোরানোর জন্য বলল, কিছু না বলে মিতু রুম থেকে চলে আসলো। আকাশ মিতুর কথা কিছুই বুঝতে পারল না, আর মাথাও গামালো না। সে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার আগে তার মাথায় এটাই ঘুরছে, তার এত নেশা কাল হলো কি করে। দেখতে দেখতে সোমবার চলে আসে। আজকে স্নেহার বাবা আসবেন, তাই সকাল থেকে তোড়জোড় চলছে। স্নেহা নিজ হাতে ওর বাবার প্রিয় খাবারগুলো রান্না করেছে। আর আবার জুনাইদ গেছে ইমরান সাহেবকে রিসিভ করতে। স্নেহা খুব উদ্বিগ্ন হয়ে আছে ওর বাবাকে দেখার জন্য। কিছু ঘন্টা পরেই ইমরান সাহেবকে নিয়ে বাড়িতে ঢুকলো আরাব জুনাইদ। প্রায় 18 বছর পর আজ নিজের বাড়িতে পা রাখছেন ইমরান সাহেব। এই বাড়িতে কত না স্মৃতি তার, বাইদের সাথে, ভালোবাসার মানুষটার সাথে। আজ প্রথম সে তার স্ত্রীর ভালোবাসার চিহ্নটাকে সামনাসামনি দেখবে, তাকে ছুঁয়ে দেখবে। আচ্ছা, তার মেয়ে কি তার প্রতি অভিমান করে আছে? তাকে দেখলে কি সে তার কাছে আসবে? এইসব কিছু ভাবতে ভাবতে ঘরে ঢুকলেন ইমরান। ইমরানকে আসতে দেখে বাকি 3 ভাই ওর কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। ভাইদের কাছে পেয়ে ইমরান খুব আবেগপ্রবণ হয়ে যায়। এদের মাঝে নাজমা বেগম মাঝখান থেকে ঢুকে বলল, এই এই, আমাকেও তোমার মাঝে নাও। নাজমার এমন কাণ্ডে সবাই হেসে দিল। ছোটবেলায়ও নাজমা এমনি করতো। 4 ভাইকে একসাথে দেখলে মাঝখান দিয়ে ঢুকে পড়তো। স্নেহা দূর থেকে দাঁড়িয়ে তার বাবাকে দেখছে। হ্যাঁ, তার বাবা।
তার নিজের বাবা, তার জন্মদাতা বাবা, যাকে এতগুলো বছর সে কাছে পায়নি। স্নেহার মুখে হাসি, চোখে পানি। ইমরান ভাইদের কাছ থেকে ছুটে সামনে তাকিয়ে দেখে তার সেই ছোট পরীটা দাঁড়ানো। না, পরীটা এখন আর ছোট নেই, এখন সে বড় হয়ে গেছে। তবুও বাবাদের কাছে মেয়েরা সবসময় ছোটই থাকে। ইমরান হাসান ধীরুভাই স্নেহার কাছে আসলো। স্নেহা আর ইমরান এখন মুখোমুখি। স্নেহা কান্নামাখা কণ্ঠে বলল, বাবা। ইমরান সাহেব মেয়ের মুখে বাবা ডাক শুনে একদম বরফের মতো জমে যান। এতগুলো বছর পর নিজের সন্তানের মুখ থেকে প্রথম বাবা ডাক শুনেছেন ইমরান সাহেব। কাঁপা কাঁপা হাতে হাত বাড়িয়ে দিলেন স্নেহার দিকে। স্নেহাও এবার নিজেকে ধরে রাখতে পারল না, হামলে পড়ল বাবার বুকে। বাবা মেয়ে দুজনেই কাঁদছে। এতগুলো বছর পর তারা এক হলো। বাবা, তোমাকে ছেড়ে আর কখনো চলে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি ছোটবেলায় মাকে পাইনি, তুমিও অভিমান করে চলে গেছো। আর আমাকে ছেড়ে যেও না বাবা, আমি খুব ভালোবাসি তোমায়। আই এম সরি মা, আমি তোকে আর একা রেখে চলে গিয়েছিলাম। আমি তখন শুধু নিজের কথাই ভেবেছি, একবারও ভাবিনি তুই আমার মারিয়ার শেষ নিশানা। তবুও নিজের রাগ বজায় রেখে তোকে বড় ভাইজানের কাছে দিয়ে চলে গেলাম। সিডনিতে গিয়ে আমি বুঝতে পারছিলাম আমি কি ভুল করেছি। নিজের সন্তানকে নিজে থেকে দূরে করে প্রতিনিয়ত যন্ত্রণায় ভুগেছি। তাই তো বড় ভাইজানের থেকে তো সব খোঁজখবর নেওয়া শুরু করলাম। আমার খুব ভয় হতো যদি তোর সামনে গেলে তুই আমাকে বাবা না মানিস, তাহলে আমি যে খুব কষ্ট পাবো। তাই আসিনি। তবে এখন আর তোর কাছে না এসে পারলাম না। আমার যে তোকে একটা বার বুকে নিতে ইচ্ছে করছে, তোর মুখ থেকে বাবা ডাক শুনতে ইচ্ছে করছে। আমাকে ক্ষমা করিস মা, আমিও তোকে অনেক ভালোবাসি। না বাবা, তুমি এমনটা বলো না। তুমি যা করেছ তা মায়ের ভালোবাসার জন্যই করেছ। ভালোবাসার মানুষকে কেউ হারিয়ে ভালো থাকতে পারে না বাবা। আমি জানি তুমি এভাবে বলো না। বাবা মেয়ের এই মধুর মিলন দেখে সবার চোখে পানি চলে আসে। আরাপ মুচকি হেসে ভাবছে, যাক, আমার পিচ্ছিটার এবার সুখের দিন একটা একটা করে আসছে। এবার আরও একটা সুখের খবর পাবা। তুমি একটু অপেক্ষা করো। আরাপের ভাবনার মাঝে ফোন বেজে ওঠে। আরাপ একটা সাইডে চলে যায় ফোন নিয়ে। দুপুরে স্নেহা তার বাবাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। ইমরান সাহেবও মেয়েকে খাইয়ে দিয়েছেন। রাতে স্নেহা তার বাবার সাথে ঘুমাবে বলেছে। আজ বাবার কোলে মাথা রেখে দুই বাপ বেটি গল্প করবে। দেখতে দেখতে 5 মাস চলে গেল। এই 5 মাসে আরাপ আর স্নেহার সম্পর্কের অনেক পরিবর্তন এসেছে। আরাপ স্নেহাকে সব সময় সব বিপদ থেকে আগলে রেখেছে। আর স্নেহাও আরাপের সাথে খুব প্রিয় হয়ে গেছে। এখন স্নেহার মনের মাঝে আকাশ না আরাপ উকিঝুঁকি মারে। হয়তো স্নেহাও ভালোবেসে ফেলেছে আরাপকে, আবার হয়তো না। কিন্তু সে জানে আরাপকে সে পছন্দ করে, অনেক বেশি করে। কিন্তু এই 5 মাসে মিতু আর আকাশের সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গেছে। মিতু যতই চেষ্টা করছে আকাশকে নিজের ভালোবাসায় জড়াতে, আকাশ ততই ওকে অপমান করে দূরে সরিয়ে দিয়েছে। আকাশ এখন মিতুর সাথে এক রুমে থাকেও না, সে থাকে অন্য রুমে। মিতু থাকে আকাশের রুমে। তাদের এই অবস্থা সবার চোখ এড়িয়ে গেলেও একজনের চোখ এড়ায়নি, সে হলো আরাফ। আকাশ চায় না আর কোনো ভুল করতে। সে খুব শীঘ্রই মিতুকে ডিভোর্স দিবে। আজকেও মিতু মার খেয়েছে আকাশের হাতে। অপরাধ এটাই, সে আজকেও আকাশকে প্রেম নিবেদন করতে গিয়েছিল। এই 5 মাসে প্রতিদিন সে এরকম মার খেয়ে যাচ্ছে। আকাশকে যতবার বলেছে ভালোবাসি, ততবারই মার খেয়েছে। ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না, পেটে প্রচুর ব্যথা। প্রথম পিরিয়ডের দিনগুলো ব্যথা করতো অনেক, কিন্তু এখন পিরিয়ড ছাড়াও ব্যথা করছে অনেক। তাই মিতু ভেবেছে সে ডাক্তার দেখাবে। 1 সপ্তাহ পর আজকে স্নেহাদের বাড়িতে বিয়ে। নিতু, জুনায়েদ, ঋতু, রাতুল সব ঘরোয়াভাবে ওদের বিয়ে হচ্ছে। বেশি কাউকে জানায়নি তারা, এই করোনাকালীন সময় বলে। তাই তারা নিজেরাই মিলে বিয়ে দিচ্ছে। স্নেহা আজকে খুবই খুশি। গতকাল রাতে তার জীবনের একটা সুখময় মুহূর্ত ঘটে গেছে। গতকাল রাতে ছাদে দাঁড়িয়ে গল্প করছে আরাপ আর স্নেহা। আরাপ আর স্নেহা এখন প্রায় ঘুরতে যায়, একসাথে গল্প করে। তাদের বন্ডিং দেখে বাড়ির সবাই একটা সিদ্ধান্ত নিয়েই রেখেছে। আচ্ছা স্নেহা পাখি, শোন, আজকে তোকে একটা গল্প বলবো। গল্প? কিসের গল্প? একটা ভালোবাসার মানুষের আড়ালে ভালোবাসার গল্প শুনবি? হুম, বলো বলো। আরাপ বলা শুরু করলো। সালটা তখন 2001। আমার তখন মাত্র 6 বছর বয়স। আমাদের ফ্যামিলি ছিল যৌথ ফ্যামিলি। আমার 4 কাকারা একসাথেই থাকতো। আমার বড় কাকার ঘরের এক মেয়ে, মেজো কাকার ঘরে এক ছেলে, আর আমাদের ঘরে আমি আর আমার 1 বছরের ভাই আকাশ। আমার ছোট চাচির ঘরে কোনো বাবু ছিল না। কিন্তু একদিন শুনি আমার ছোট কাকি আর বড় কাকির ঘরে বাবু আসবে। একদিন অনেক রাতে আমার বাবা, বড় কাকা, ছোট কাকিকে নিয়ে হাসপাতালে গেলেন। পরের দিন সকালে বড় কাকাকে দেখলাম একটা ছোট পুতুলকে তোয়ালে জড়িয়ে বাসায় ঢুকে আমি সবার আগে পুতুলের মুখটা দেখেছিলাম। একদম পুতুলের মতো লাগছিল বাবুটাকে। লাল বর্ণ হয়েছিল চেহারাটা,
কিন্তু পুতুলটা তো ঘুমিয়েছিল, তাই হয়তো দেখে নাই যে আমি ওকে দেখেছি। এরপর ওকে একে একে সবাই কোলে নিল, আদর করলো। ওর নাম রাখলো স্নেহা। স্নেহাকে সবসময় বড় কাকাইদের সাথেই থাকতে দেখে আমি ভাবতাম যে ছোট কাকাইরা কোথায়। তাই একদিন মাকে জিজ্ঞেস করি, আচ্ছা মা, আমরা সবাই আমাদের আব্বু আম্মুর সাথে ঘুমাই, তাহলে ওই পিচ্ছি বাবু কেন বড় কাকাইদের সাথে ঘুমাই? ছোট কাকা আর ছোট কাকি কোথায়? মা তখন আমাকে কোলে নিয়ে বলে, ছোট কাকাই ওই দূর দেশে চলে গেছে, আর ছোট কাকি ওই তারাদের দেশে চলে গেছে, সে আর আসতে পারবে না। কিন্তু তোমার কাকাই একদিন ঠিকই আসবে বাবুর কাছে, তাই ততদিন বাবু বড় কাকার কাছে থাকবে। তুমি কিন্তু বাবুকে একদম জ্বালাবা না, ঠিক আছে? তোমার বোন হয় না বাবু, তুমি বোনের সাথে খেলবে, ঠিক আছে? আমিও সেদিন মায়ের কথায় মাথা জাকালাম। তারপর থেকে আমি প্রায় পিচ্ছিটার কাছেই থাকতাম। ওকে দোলনায় ঘুম পাড়িয়ে রাখলে আমি দোলনার পাশে গিয়ে দাঁড়িয়ে ওকে দেখতাম। এভাবে বড় হতে লাগলাম আমরা। আমি যখন ক্লাস 2-এ উঠলাম, তখন পিচ্ছিটা মাত্র পুরোপুরি হাঁটা আর কথা বলতে শিখলো। আমাদের সবার সাথে পিচ্ছিটা খেলতো। আস্তে আস্তে ওই স্কুলে ভর্তি হলো। আমরা সব ভাই বোন একই স্কুলে পড়তাম, তাই একসাথেই যাওয়া আসা করতাম। এভাবেই দিনগুলো যেতে লাগলো। আমি ক্লাস 5-এ যখন, তখন পিচ্ছিটা ক্লাস 2-তে। আমার আর পিচ্ছিটার মাঝে প্রায় প্রায় ঝগড়া হতো। পিচ্ছিটা যখন ঝগড়ায় না পারতো তখন গাল দুটো ফুলিয়ে বলতো, আরাত ভাইয়া তুমি অনেক পচা, আমার সাথে সব সময় ঝগড়া করো। পিচ্ছিটা সব সময় আমার নাম উল্টো উচ্চারণ করত। বাকিদের নাম ঠিকই বলতো, কিন্তু আমারটাই কেন যেন উল্টো করে বলতো। দেখতে দেখতে আমরা সব ভাই বোন যখন স্কুলের গণ্ডি পার হলাম, তখন ওই পিচ্ছু আর আমাদের আরেক পিচ্ছু বোন তখন ক্লাস 9-এ। যখন থেকে ভালোবাসা কি বুঝলাম, তখন থেকে বুঝতাম আমি স্নেহাকে ভালোবাসি, কিন্তু কখনোই ওর সামনে এটা প্রকাশ করিনি। ইদানিং আমি খেয়াল করতে লাগলাম পিচ্ছিটার আকাশ একে অন্যের সাথে খুব বেশি মিশামিশি করে। আমার এটা দেখে অনেক বেশি রাগ লাগতো, কিন্তু নিজের ভাই দেখে আর কিছুই বলতাম না। স্নেহা যখন ক্লাস 10-এ উঠলো, তখন আমি ঠিক করলাম ওর 15তম জন্মদিনে আমি ওকে আমার মনের কথা বলবো। কিন্তু সেদিন রাতে আমি যখন ছাদে যাই, আমি গিয়ে দেখি আমার ভাই স্নেহাকে প্রপোজ করছে, আর স্নেহাও তাকে অ্যাকসেপ্ট করে নিল। সেদিন জানি না আমার ভিতরে কি হচ্ছিল। আমি ঠিক করে নিলাম এখানে আর আমি থাকবো না। যদি আমি এখানে থাকি তবে আমার স্নেহা পাখিকে পাওয়ার লোভ হবে। তাই পাড়ি জমালাম কানাডাতে। আমি না হয় আমার স্নেহাকে আড়ালে ভালোবাসি, আর তার না হয় জানতে হবে না। কানাডা গিয়ে দেশে যে আমার স্নেহা ছাড়া আমার মা বাবা আছে, সেদিক যেন ভুলেই যাচ্ছিলাম। মা প্রায় ফোন দিয়ে কান্না করতো আর বলতো, তুই আয়। তাই ঠিক করলাম আমি যখনই বাড়ি যাব, যেই সময় স্নেহা বাড়িতে থাকে না, আমি ঠিক করলাম ওর এক্সামের সময় যেতাম। জানতাম কোচিং প্রাইভেট করে সে বাসায় এসে নিজের রুমে এসে ঘুমাবে, তাই আমার সাথে দেখা হওয়ার চান্স নেই। এভাবে যেতে থাকে সময়। স্নেহাকে কানাডা গিয়েও আমি বলতে পারলাম না। এর মাঝে শুনলাম আকাশ আর স্নেহার এঙ্গেজমেন্ট। সেদিন চোখ দিয়ে পানি পড়ে গিয়েছিল। হারিয়ে ফেললাম আমার স্নেহাকে একেবারের মতো। যেদিন স্নেহার এঙ্গেজমেন্ট ছিল সেদিন রাতে আমাকে কল করে বড় কাকাই তারপর জানালো সেদিন কি হলো। আমি সেদিন রাতে ফ্লাইটে বাংলাদেশে আসার জন্য বের হই। যখন আমি বাড়িতে পৌঁছাই, গিয়ে দেখি স্নেহা অবচেতন অবস্থায় পড়ে আছে, চোখ মুখ ফুলে আছে। বোঝা যাচ্ছিল ভীষণ কান্না করেছে। আমি ওকে ট্রিটমেন্ট দিই। এরপর শুনি আকাশ মৃদুকে বিয়ে করেছে। স্নেহার প্রতি রাগ জেদে সেদিন আমার আকাশের প্রতি করুণাই হচ্ছিল, কারণ আকাশ রুফু ভেবে কাজকে নিজের কাছে নিল। সেদিন থেকে ঠিক করলাম আগে স্নেহাকে নির্দোষ প্রমাণ করব, তারপর ওকে নিজের করে নিব। বর্তমান স্নেহা এতক্ষণ চুপ করে সবটা শুনছিল। তার চোখের কোণে পানি জমে এসেছে। কেউ তাকে আড়ালে এতটা ভালোবেসেছে, কিন্তু সে বুঝতেই পারেনি স্নেহা যাকে ভালোবেসে কাছে টেনে নিল সে তাকে দূরে ঠেলে দিল। আর যে স্নেহাকে ভালোবাসত তার কথা স্নেহা জানতই না। আরব স্নেহার চোখে পানি দেখে ওর দুগালে হাত রেখে বলল, এই স্নেহা পাখি, কান্না করছিস কেন তুই? স্নেহা এবার শান্ত থাকতে পারল না, কেঁদে দিয়ে বলল, আই এম সরি ভাইয়া, আমি জানতামই না তুমি আমাকে এতটা ভালোবাসো। দূর পাগলি, এখানে সরির কি আছে? আর এখন তো তুই আমারই, আর কাউকে তোকে নিতে দিব না। আরব স্নেহার কপালে নিজের কপাল ঠেকিয়ে আস্তে করে বলতে লাগলো, ভালোবাসি স্নেহা পাখি, অনেক বেশি ভালোবাসি। স্নেহার ভিতরে এক আলাদা শীতল হাওয়া বয়ে গেল আরাফের ভালোবাসি কথাটা শুনে। স্নেহাও তো ভালোবেসে ফেলেছে আরাফকে। তার মনে আরাফাত তার নিজের জায়গাও তৈরি করে নিয়েছে। স্নেহা আস্তে করে বলে উঠল, ভালোবাসি আরাফ ভাইয়া, আমিও তোমাকে অনেক ভালোবাসি।
আরাফ যেন নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না। অবশেষে সে তার স্নেহা পাখির মুখ থেকে ভালোবাসি কথাটা শুনল। সে যেন আজ সার্থক। স্নেহা লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে, তাই সে আর একটুও ওখানে থাকলো না, এক দৌড়ে রুমে চলে আসলো। আজ সে বলেই দিয়েছে তার মনের কথা আরাফকে। আজ আর কোনো সংকোচ নেই তার মনে। বর্তমানে আয়নার সামনে বসে গতকালকের কথাগুলো ভাবছে আর তৈরি হচ্ছে স্নেহা। আজ সে অনেক বেশি খুশি। তার জীবন থেকে সে আকাশ নামক কালো অধ্যায়কে বলতে পেরেছে। এবার শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করলেই সে সব দায় থেকে মুক্ত হয়ে যাবে। স্নেহা একটা মিষ্টি কালারের লেহেঙ্গা পরেছে। এটা অবশ্য আরাফই তাকে দিয়েছে। সাথে ম্যাচিং করে একটা দুল আর ছড়ি, সাথে হালকা সাজ। বেশ, স্নেহা একদম রেডি। স্নেহা নিচে এসে দেখে আরাফ একটা কালো শার্ট পরেছে, চুলগুলো স্ট্রাইক করা। বেশ লাগছে আরাফকেও দেখতে। দেখতে দেখতে ঋতু, রাতুল, নিতু আর জুনাইদের বিয়ে হয়ে গেল। আজ তারা তাদের ভালোবাসার মানুষকে নিজেদের করেই পেয়ে গেছে। মিতু এক কোণে দাঁড়িয়ে ভাবছে, কি এমন ক্ষতি হয় আকাশ যদি তাকে মেনে নেয়? তবে তাদেরও তো এরকমভাবে আবারও বিয়ে হবে। কেন মেনে নেয় না আকাশ তাকে? মিতু আজকে সকালে গিয়ে হাসপাতালে টেস্ট করিয়ে এসেছে। তার পেটে ব্যথাটা কমছেই না কোনোভাবে। আকাশ এক সাইডে দাঁড়িয়ে রাগে ফুঁসছে, কারণ তার একটু সামনে আরাফা স্নেহা হাসাহাসি করছে। আকাশের রাগে গা জ্বলে যাচ্ছে। কি এত হাসাহাসি ভাইয়ের সাথে? লজ্জা শরম নাই? এত কিছু করেও এভাবে হেসে যাচ্ছে। ঋতুকে বিদায় দেওয়ার সময় জাফর সাহেব আর স্ত্রী নিতু স্নেহা সে কি কান্না। ঋতুও তো কেঁদে একদম অস্থির। মেয়েকে বিদায় দেওয়াটা যে কতটা কষ্টের তা হয়তো পৃথিবীর কোনো বাবা মা বলে বোঝাতে পারবে না। রাতের দিকে স্নেহা বসে আছে ছাদে। আরাফ একটা কাজে বাহিরে গেছে। স্নেহা বসে বসে আকাশ দেখছিল। তখন পিছন থেকে কেউ একজন বলে ওঠে, বেশ ভালোই তো খেলা শুরু করেছ। পিছন থেকে এমন একটা কথা শুনে স্নেহা পিছনে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। স্নেহা ব্রুকুসকে প্রশ্ন করল, মানে মানে তুমি কত বড় খেলোয়াড় স্নেহা? প্রথমে আমি, তারপর ওই ছেলেটা, আর এখন আমার নিজের ভাই। বাহ, আর কতজনকে নিজের এই রূপের জালে পাশাবে শুনি। তোমার মতো থার্ড ক্লাস মেয়েরাই এমনই হয়। প্রথম একজনের সাথে, তারপর আরেকজনের সাথে বেড পর্যন্ত চলে যাও, আর তারপর আরেকজনকে পাশিয়ে বিয়ে করে নাও। আমি তো ভাবতেও পারিনি তোমার নিরীহ চেহারার পিছনে কত বিশ্রী একটা রূপ লুকিয়ে আছে। ছি। আকাশের কথাগুলো শুনে স্নেহার আকাশের সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আগে তোমার কথা শুনে আগে আমার অনেক বেশি কষ্ট হতো জানো আকাশ। কেন? কারণ তখন আমি তোমাকে ভালোবাসতাম, আর ভালোবাসার মানুষের চোখে নিজের জন্য ঘৃণা কেউই দেখতে চায় না। আর কিন্তু এখন আর আমি তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, মুছে গেছো তুমি আমার মন থেকে। সেদিনই তুমি মুছে গেছো, যেদিন তুমি মিতুকে নিজের করে নিয়েছ। এখন তো আমার তোমার প্রতি জাস্ট ঘৃণাই আসে। আর কি বলে আমি আমার রূপের জালে ফাঁসাচ্ছি? শোনো আকাশ, যেদিন তুমি সত্যিটা জানবে সেদিন আফসোস করবে। সেদিন হাজারো চাইলে আমি তোমাকে গ্রহণ করব না, কারণ আমার এই মনে এখন আরাফের জন্য ভালোবাসা তৈরি হয়েছে। সে তোমার মতো কুরুচিবান মানুষ না। স্নেহা কথাগুলো বলে সেখান থেকে চলে এলো। আর আকাশ স্নেহার কথাগুলো শুনে অবাক হলো, কিসের সত্যি? কি সত্যির কথা বলে গেল স্নেহা? তবে কি সত্যি স্নেহা নির্দোষ? সকালে স্নেহাকে কলেজে পৌঁছে দিয়ে গেছে আরাফ। কালকে স্নেহার জন্মদিন, তাই সে একটা বিশেষ সারপ্রাইজ প্ল্যানিং করেছে। এই জন্মদিনই স্নেহাকে একটা বিশেষ উপহার দিবে সে। আরাফ একজনকে কল দিল গাড়িতে বসে। সব কিছু ঠিক আছে? ওকে, কালকে তাহলে যেখানে বলবো সেখানে চলে এসো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আড়ালে ভালোবাসি। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।